সংস্কার বিষয়ে ঐক্যমত্যে প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। ২০ মার্চ থেকে শুরু করে আজকে ১৯শে মে পর্যন্ত টানা ২ মাস বিএনপি ও জামায়াত সহ মোট ৩৩টি রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে প্রথম ধাপের সংলাপ শেষে এখনও পর্যন্ত সংস্কার ইস্যুতে সব বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যা পরের ধাপে সমাধানের মধ্য দিয়ে একটি জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কমিশন। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ঐক্যের ভাগশেষ। আর এনে কথা বলতে আমাদের সাথে আছেন সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান, এবং আমাদের সাথে আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আপনাদের দুজনকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শিশির ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি সম্ভবত গতকাল সর্বশেষ বৈঠক করেছেন জামাতের হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। আজকে সর্বশেষ বৈঠক হয়েছে সিপিবির সঙ্গে। এর মধ্য দিয়ে কমিশন ঘোষণা করেছে তারা প্রথম ধাপের যে সংলাপগুলো আমরা বলছিলাম শুরুতে, আপনি শুনেছেন, সেটি শেষ হলো। আমি যদি গতকালের জিনিস তো গণমাধ্যমে এসছে, আপনারা সংবাদ সম্মেলনেও বলেছেন, মানে কি মনে হয় কতটুকু এগোলো প্রথম ধাপের এই সংলাপে? আপনারা যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন কতটুকু একমতে পৌঁছাতে পেরেছেন? আমার তো মনে হয় অনেক বিষয়েই একমত হয়েছে। আমরা প্রথম দফায় যখন গিয়েছিলাম তখন বেশ কিছু বিষয় আমরা পেন্ডিং রেখে এসেছিলাম। তারপরে এসে সেগুলি আমরা দলীয় ফোরামে কথা বলে বেশ কিছু বিষয় যেগুলো আমাদের পজিশন ছিল আগে, সেই পজিশন চেঞ্জ করে ঐকমত্য কমিশন পজিশনের সঙ্গে আমরা একমত পোষণ করেছি। আপনারা সরে এসেছেন আপনাদের জায়গা থেকে? আমাদের কিছু জায়গায় সরে এসেছি, আর আমাদের কিছু জায়গায় আবার ঐকমত্য কমিশন সেগুলোকে অ্যাকসেপ্ট করেছে, তাদের ভিউ চেঞ্জ করে অ্যাকসেপ্ট করেছে। ফলে আমি তো মনে করি দিস ইজ এ হেলদি ডিসকাশন, পজিটিভ ডিসকাশন, ইনোভেটিভ ডিসকাশন, ক্রিয়েটিভ ডিসকাশন। এবং এই জাতীয় জীবনে 50 বছরেরও অধিক সময় এই ধরনের ডিসকাশন অতীতে কোনোদিন হয়েছে বলে আমাদের অভিজ্ঞতায় বলে। আচ্ছা, মোট তো 166, আমি যদি 166টা 5টা কমিশনে কম্বাইন করে 166টা প্রপোজাল দিয়েছেন তারা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো কনস্টিটিউশনাল রিফর্ম। এই কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে মেজর যে কথা তারা বলেছেন, একটি মেজর কথা তারা বলেছেন যে সংবিধানের প্রস্তাবনার পার্টে পরিবর্তন আনতে চান, মূল নীতিতে পরিবর্তন আনতে চান, সাম্য মানবিক মর্যাদা এবং এই বিষয়গুলোকে অ্যাড করতে চান। আরেকটা বড় জায়গা এখানে এসেছে যে একজন ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না, এই আলোচনা হয়েছে। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন কিনা, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এনসিসি নামে একটি কনসেপ্ট তারা বলেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এই কনস্টিটিউশনাল কাউন্সিল এর কাজ হবে কনস্টিটিউশনাল পোস্টে মানুষকে অ্যাপয়েন্ট করা, এবং এককভাবে প্রাইম মিনিস্টারের কাছে দায়িত্ব না থেকে এটা বডির উপর দায়িত্ব থাকবে। এবং এই নতুন একটা সিস্টেমের কথা বলেছেন। একই সাথে বলেছেন যে পার্লামেন্টারি স্ট্রাকচারে একটা পরিবর্তন হবে। একটা বিএনপির প্রস্তাব, কিন্তু বিএনপির 31 দফার ভিতরে আপনি দেখতে পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা আমার বিবেচনায় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে, বাই ক্যামেরাল পার্লামেন্ট তারা প্রস্তাব করেছে। কমিশনে এটা সকলের কাছেই প্রস্তাব করেছে, এবং এই ব্যাপারে সকল রাজনৈতিক দল, ডান বাম, জামাত, বিএনপি, এনসিপি, ইভেন কমিশন নিজে একমত পোষণ করেছে যে পদ্ধতি কেমন হবে তাই নাকি একমত হয়েছে। না, এই ব্যাপারটাতে একটু দ্বিমত হয়েছে, কিন্তু আমার ধারণা ইটস ভেরি সিম্পল ডিসএগ্রিমেন্ট, ইট উইল বি সলভড ভেরি সুন। সেখানে বলা হয়েছে, জামাত বলেছে রিপ্রেজেন্টেটিভ ওয়েতে তারা এটা সিলেক্ট করতে চায়, অর্থাৎ তারা এখানে বলছে যে ডেমোক্রেসিতে ডাইরেক্ট যে ইলেকশন হবে আসন ভিত্তিক, এটা একটা সিস্টেম, আর একটা পিআর পদ্ধতি। জামাত বলেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে তারা নিম্নকক্ষ চায়, আর নিম্নকক্ষে যেভাবে গঠিত হবে তারই রিপ্রেজেন্টেটিভ আকারে প্রপোর্শনেটলি উচ্চকক্ষ চায়। বিএনপি বলেছে যে না, আমরা আসন ভিত্তিক নির্বাচন চাই, পিআর পদ্ধতি চাই না।
আর অনেকেই বলেছেন পিআর পদ্ধতি চান না, কেউ কেউ বলেছেন পিআর পদ্ধতি চান। আসন সংখ্যা তারা 400 প্রপোজ করেছেন, 300 হবে সরাসরি ডাইরেক্ট নির্বাচন, 100 আসন প্রপোজ করেছেন শুধু নারীরা সেখানে কম্পিট করবে, যেন নারীরা সেখানে রিপ্রেজেন্টেটিভ হতে পারে। জামাত আগের অবস্থান থেকে সরে এসে এগুলোতে এগ্রি করেছে, একমত পোষণ করে। এই ক্ষেত্রে বিএনপির জামাতের অবস্থানটা এখন এক জায়গায় এসছে, শুধু পিআর সিস্টেম বাদ দিয়ে সংখ্যার দিক থেকে আর বাকি বিষয়ের দিক থেকে প্রায় কাছাকাছি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা বলেছে কমিশন যে 105 জন হবে, 100 জন হবে প্রপোর্শনাটলি, আনুপাতিক হারে, অর্থাৎ নিম্নকক্ষে যারা ইলেক্টেড হবেন, যে পার্সেন্টেজ ভোট পাবেন অথবা আসন পাবেন, তার পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে 100টা আসন দিবেন। যেমন বিএনপি যদি 40% ভোট পায় বা 70% আসন পায়, তাহলে 70% আসনের প্রপোর্শনেটলি উচ্চকক্ষের সদস্য সংখ্যা তারা দিতে পারবেন। প্রেসিডেন্টের হাতে একটা ক্ষমতা থাকবে, যিনি শুধু 5 জনকে নমিনেট করতে পারবেন। এই আলোচনাগুলো ভেরি হেলদি, ইটস ভেরি ক্রিয়েটিভ ডিসকাশন। এই ন্যাশন এবং এই যে ইয়থ যে ওয়েতে এই রাষ্ট্র মেকানিজম কাঠামোগত পরিবর্তন দেখতে চায়, এই কাঠামোগত পরিবর্তনগুলো এখানে আলোচনা হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ দ্য গুড সাইন। আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। একটু আমি আরেকটা ছোট্ট বিষয়, খুব সুনির্দিষ্ট উত্তর জেনে আমি মারুফ ভাইয়ের কাছে যাবো। সেটি হলো বিএনপি আর জামাত এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো রয়েছে, কত শতাংশ সুপারিশের মধ্যে দ্বিমত রয়েছে, এদিকে আপনার পক্ষে বলা সম্ভব? শতাংশ আকারে বলা সম্ভব নয়, মোটামুটি কিন্তু মেজর যে বিষয়গুলো আছে, যেমন ধরুন উচ্চকক্ষ নিম্নকক্ষ, এভরিবডি এগ্রিড। পরের যে বিষয়টা আছে, 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না। বিএনপি বলেছেন একই ব্যক্তি, বিএনপি বলেছেন হ্যাঁ পরপর 2 বারের বেশি হতে পারবে না, কিন্তু লাইফ টাইমে 3 বারও হতে পারে, এটি বিএনপি বলেছে। সুতরাং পার্থক্যটা খুব বেশি না। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, এখানে একটা ডিফারেন্স আছে। আরেকটা বড় ডিফারেন্স আছে, সেটা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন, প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতির থাকার বিষয়টি না। আমরা বলেছি যে আমরা এনসিসিতে এগ্রি করি, কিন্তু সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে এক্সক্লুড করে এগ্রি করি। বিএনপি বলেছেন এনসিসির কনসেপ্টের সঙ্গেই তারা একমত না। সুতরাং এইটা একটু ডিফিকাল্ট পার্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি এখানে দেখেছি, তারা বলেছেন যে চিফ জাস্টিস কে হবেন। আমরা বলেছি চিফ জাস্টিস তিনিই হবেন যিনি কর্মে প্রবীণ, তাকেই চিফ জাস্টিস করতে হবে, যদি না তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্তাধীন না থাকেন। আর বিএনপি বলেছেন কর্মে প্রবীণ 3 জনের মধ্যে থেকে একজন। আর আমরা বলেছি কর্মে প্রবীণ যিনিই হবেন তিনিই হবেন, 3 জনের মধ্যে থেকে একজন হবেন না। আমার ধারণা ডিফারেন্সটা বেশি না, এনসিসির জায়গায় একটা বড় ধরনের ডিফারেন্স আছে, এইটাও মিটিগেট হবে সেকেন্ড রাউন্ড অফ ডিসকাশন। জি, আসবো। মারুফ কামাল খান, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি অনেকগুলো বিষয় আমরা একটু আগে শুনে নিলাম, যেহেতু শিশির ভাই ওখানে গিয়েছেন একাধিকবার। আপনার কাছে জানতে চাই, তার মানে কি একটি জুলাই চার্টারের দিকে কি দেশ এগোচ্ছে, মানে আশাবাদী হতে পারছেন কিনা? আশাবাদী না হয়ে তো কোনো উপায় নাই, আমাদেরকে আশাবাদী হতেই হবে। এবং আমার মনে হয় যে এগুচ্ছে, কেননা এগুনো ছাড়া কোনো পথ নাই। আর বাংলাদেশটা তো স্থবির থাকতে পারবে না, এবং বাংলাদেশকে পরিচালনার জন্য যে রাজনৈতিক দলগুলো তারাও স্থবির থাকতে পারবে না। তাদেরকে একটা সমঝোতায় আসতেই হবে, সেটা ছাড় দিয়ে হোক, সেটা মানে গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে হোক, একটা সমঝোতায় আসতে হবে। এবং এই সমঝোতার ভিত্তিতেই কিন্তু এই যে যেটা জুলাই চার্টার বলি আর যেটাই বলি, বা যেটাই বলি, আবার ন্যাশনাল সনদ বলি, যেটাই বলি, সেখানে আসতে হবে। না এসে তো কোনো উপায় নেই, কেননা এটা যে একটা এত রক্তপাত হয়েছে, এত বিরাট একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনায় অনেক মানুষ জীবন দিয়েছে, মানুষের প্রত্যাশা, অনেক বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো তারা শুধু মানে একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে এবং প্রচলিত সিস্টেম বহাল থাকবে, প্রচলিত সেই পুরনো সিস্টেম, যে পুরনো সিস্টেম বারবার সংকটের জন্ম দিয়েছে, বা এই দেশের মানুষ বারবার হোঁচট খেয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্তপাত হয়েছে, এবং মানুষ একটা সিস্টেম আবার আনার জন্য, যেমন আমরা একটা ভালো ইলেকশন আনার জন্য দেশের মানুষ কিন্তু অনেকবার জীবন দিয়েছে, অনেকবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং ভালো ইলেকশনের একটা সিস্টেম সবাই মিলে তৈরি করেছে, কিন্তু সেটা আবার চলে গেছে। তো শুধু একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই যে মানে এত বড় পরিবর্তন হয়েছে, বা এত রক্তপাত হয়েছে, এত ত্যাগ তিতিক্ষা, তা তো না। মানুষের মধ্যে অনেক ব্যাপক প্রত্যাশা, এবং জনপ্রত্যাশাকে রাজনৈতিক দলগুলোর মূল্য দিতে হবে। এবং মূল্য দিতে গিয়ে আমার মনে হয়, প্রথমে তো মনে হচ্ছিল যে তারা কোনো সংস্কারের দিকে যাবেই না, এই সরকারের কোনো সংস্কার করার কোনো এখতিয়ারই নাই, আপনারা চলে যান, একটা ইলেকশন করতে এসছেন, ইলেকশন করে দিয়ে চলে যান, আমরা এসে দেখবো, এরকম ছিল প্রথম দিকে। সেখান থেকে কিন্তু এখন অনেকখানি এগিয়ে এসছে এবং তারা অংশগ্রহণ করছে। মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি তো খুবই
মানে মেহনত করছে, এর মধ্যে শ্রম দিচ্ছে, তারা এটা নিয়ে এক্সারসাইজ করছে, অনুশীলন করছে, আলাপ আলোচনা করছে, মতভেদ হলে সেটা দূর করবার চেষ্টা করছে। সবচেয়ে বেশি বৈঠক তারাই করেছে। সুতরাং এখানে আমার মনে হয় যে মতভেদ যেটা আছে সেটা দূর হয়ে যাবে, আর দূর না হলে সেটা বাদ থাকবে। সংস্কার তো একদিনে সব হয়ে যাবে না, এটা তো একটা চলমান প্রক্রিয়া, আজকে না হোক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীকালে হবে। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং একটি মানে নতুন বন্দোবস্ত নিয়ে আসার জন্য, রাজনৈতিক বন্দোবস্তে পরিবর্তনের জন্য কিছু কিছু সংস্কার তো অতি অবশ্যই করতে হবে, এবং এটা নির্বাচনের আগেই করতে হবে, এবং সেটা হবে ঐক্যমতের দিকে যাবে বলে আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস আশা করি। রাখি। একটু এবারে আমরা একটি বিষয় ধরে এগোতে চাই। এই যে 10 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি, এটি এনসিপিও বলছে, জামায়াতও বলছে, সংস্কার কমিশনও এই সুরেই বলছে, কিন্তু বিএনপি বলছে যে পরপর দুবার থাকতে পারবেন, এরপর গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন। তো এই যে পরপর দুবার থাকতে পারবেন, গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন, তৃতীয়বারও একটা গ্যাপ দিয়ে, এক্ষেত্রে সমস্যা কি, থাকলে সমস্যা কি গ্যাপ দেওয়ার পর? দেখুন, আমি মনে করি বিএনপি এখানে মেজর স্টেক হোল্ডার, ভেরি ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার, সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল স্টেক হোল্ডার। আমি মনে করি বিএনপির এখানে পজিটিভ পলিটিক্স করা উচিত। বিএনপির এমন পলিটিক্স করা উচিত যেন নতুন প্রজন্ম, জেনারেশন জি, তাদের উপর রিলাই করতে পারে। এবং বিএনপিতে যেহেতু ইয়াং লিডারশিপ আছে, আই এক্সপেক্ট বিএনপি উড বি মাচ মোর প্র্যাকটিক্যাল। তাদেরকে এমন ইনোভেটিভ আইডিয়ার সঙ্গে একমত পোষণ করতে হবে। ইভেন আমি এটাও এক্সপেক্ট করব, বিএনপির নেতৃবৃন্দ ঐকমত্য কমিশন প্রস্তাব দেন নাই, এইরকম ইনোভেটিভ আইডিয়া হাজির করা উচিত তাদের। এমন ইনোভেটিভ আইডিয়া যা নাকি পিপল এট লার্জ উইল এগ্রি উইথ দেম, এবং ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার, রিলিজিয়ন, বিএনপি এখানে লিডারশিপ নেওয়ার স্কোপ আছে। কিন্তু তা যদি না করে সংকীর্ণ বিতর্কের মধ্যে ঢুকে যায় বিএনপি, তাহলে দ্যাট উড বি আনফর্চুনেট ফর দিস নেশন। এবং জামাত বলি, এনসিপি বলি, হেফাজত বলি, তারপর চরমোনাই বলি, অন্যান্য বাম দলগুলি বলি, তারপরে সিপিবি বলি, সকলেরই এখানে একটা পজিটিভ পলিটিক্স করার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এখানে প্রতিযোগিতাটা কি হওয়া উচিত? প্রতিযোগিতা হওয়া উচিত হু উইল বি মাচ মোর ক্রিয়েটিভ দেন আদার্স। এই ইনোভেশন যদি না থাকে, তাহলে নিউ জেনারেশন উইল নট অ্যাকসেপ্ট আস। আপনি দেখবেন জুলাই আন্দোলনের যে স্লোগান, যে প্রোগ্রাম, যে ডিজাইন এবং যে প্যাটার্ন ছিল, এগুলো ছিল ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ। তাহলে ইট ইন্ডিকেটস হোয়াট? ইট ইন্ডিকেটস দ্য পলিটিক্যাল পার্টিজ উড ক্রিয়েট সাচ এ সিচুয়েশন ইন দ্য এনভায়রনমেন্ট, সাচ এ ক্রিয়েটিভ। বিএনপি একটু সরে এসেছে, কিন্তু তারা যে পরপর তো দুইবারের পর একবার গ্যাপ দেওয়ার জন্য রাজি হয়েছে। মানে আমি যেটি করলে সমস্যা কি? আমি এক্সপেক্ট করছি সরে আসবে কেন? বিএনপি নিজেই অ্যাডভান্স হয়ে প্রপোজাল দেবে, সরে আসার প্রশ্ন না তো। বিএনপি তো ভোটিং সিস্টেমে দে আর অ্যাডভান্স এট দিস স্টেজ, এটা মানতে তো কারো বাধা নাই। বিএনপির যে ভোটিং পিপলদের মধ্যে তাদের যে অ্যাকসেপ্টেন্স আছে, এটা তো অ্যাডমিটেড, অবশ্যই, এবং অতীতেও অ্যাডমিটেড ছিল, তাই না? তাহলে তারা যদি অধিকাংশ লোককে রিপ্রেজেন্ট করে এই কথা বলে থাকে, এবং হুইচ ইজ কারেক্ট, রাইট, তাহলে দে শুড টেক দ্য লিড অফ দিস হোল রিফর্ম প্রসেস। এই ক্ষেত্রে আমি যদি বিএনপি হতাম, আমি অবশ্যই অ্যাডভান্স প্রপোজাল দিতাম টু দি ঐকমত্য কমিশন, যা নাকি তারা নিজেরাও ভাবে নাই। তাহলে পিপল উইল সি এটা পজিটিভ মাইন্ড। এখানে পজিটিভ মাইন্ডের নেসেসারি, টেনে ধরাটা নেসেসারি না। একটা জিনিস অগ্রসর হচ্ছে, এটাকে পিছন থেকে ক্রিটিসাইজ করাটা নেসেসারি না। অল্টারনেটিভ ভালো প্রপোজাল বের করা পসিবল। আমি মনে করি একজন ব্যক্তি দুইবার, পরপর দুইবার, অথবা গ্যাপ দিয়ে দুইবার, 5-5-10 বছর, অথবা 4-4-8 বছর যদি ইফেক্টিভলি ফাংশন করে, তাহলে এটাই হবে ইয়াং লিডারশিপ ক্রিয়েশনের একটা মেকানিজম। এবং একই ব্যক্তি যদি দলের প্রধান না হন এবং এট দ্য সেম টাইম সরকার প্রধান না হন, এটাতেই পার্টি এবং দেশে অল্টারনেটিভ লিডারশিপ ক্রিয়েট হবে। আমি একটু বলি, আমরা এই টকশোতেই সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির বিষয়টি দেখছে এখন, উনি কিন্তু একটু বেশি ক্লিয়ার করেছিলেন। উনি বলেছেন 2 বার ঠিক না, বলেছিলেন 2 মেয়াদ, এবং তিনি 10 বছর মেনশন করেছেন যে 10 বছর থাকবার পরে একবার গ্যাপ দিয়ে তারা আবার প্রধানমন্ত্রী করতে চান। সেখানে তারা 10 বছরও মেনশন করেছেন। কিন্তু আমার যেটি প্রশ্ন, এই যে একবার তো গ্যাপ দিচ্ছেন তারা, সেটি রাজি হচ্ছে, এটি মানতে সমস্যা করতে পারেন। এখানে সংকটটা কি? একবার গ্যাপ দিলে তৃতীয়বার গ্যাপ হবেন? দেখুন, এই দেখতে হবে যে প্রজন্মকে সাথে নিয়ে নতুন রিফর্মের স্বপ্ন দেখা হচ্ছে, তাদের সাইকিটা বুঝতে হবে। এখানে ইট ইজ মোর অফ এ সাইকোলজিক্যাল দ্যান দ্যাট অফ পলিটিক্যাল। সাইকোলজিতে কি আছে? ইয়াং প্রজন্মের সাইকোলজিতে আছে, তারা খুব ডায়নামিক হতে চায়। তারা দেখতে চায় যে ইয়াং পিপল আর লিডিং দ্য নেশন।
তারা কি দেখতে চায়? তারা দেখতে চায় এমন সব আইডিয়াস, থটস রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বের করুক যেটার সঙ্গে তারা ইনভলভ হতে পারে। তাহলে আপনি জরিপ চালায় দেখেন তো দেখি, ইয়াং পিপলরা 2 বারের বেশি একজনকে প্রাইম মিনিস্টার দেখতে চায় নাকি? এই যে আপনারা বলেছেন গণভোটের কথা গতকালকে হ্যাঁ, বলেছেন, আমরা এটা বলেছি কেন গণভোটের কথা? আমরা বলেছি এই জন্য, এই যে যদি আমরা যে এগ্রি করব জুলাই চার্টার হবে, সকলেই এগ্রি করলাম, বিএনপি এগ্রি করলো, জামাত এগ্রি করলো, এনসিপি এগ্রি করলো, আদার পলিটিক্যাল পার্টি সব এগ্রি করলো, তাহলে নেক্সট যে পার্লামেন্ট নির্বাচন হবে এটা কি আমরা ইউনিক্যামেরাল সিস্টেমে করব নাকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিস্টেমে করব? আমরা সেখানে বলেছি যেখানে আমরা একমত হব, জুলাই চার্টার হবে, একটা গণভোট হবে, এটা অ্যাপ্রুভড হবে, এইবারকার জেনারেল ইলেকশনই ওই সিস্টেমে হবে, পরবর্তী জেনারেল ইলেকশন না। এই জন্য আমরা সেটা বলেছি। জি মানে আপনার কাছে কি মনে হয় শিশির ভাই তার কথাগুলো? ঠিক আছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি মানতে পারছে না, এটা কোনো ব্যাপারেই রিজিড থাকা আমার মনে হয় ঠিক হবে না। মানে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যের মধ্যে আসতে হবে, একটা মতভেদ দূর করতে হবে। বিএনপি যে 31 দফা দিয়েছিল এটা প্রায় বেশ আগে দিয়েছিল, 23 সালের দিকে, 23 সালের দিকে, এবং তখনই তারা 2 মেয়াদের পরপর 2 মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা তাদের 31 দফার অন্তর্ভুক্ত একটা ইয়ে ছিল, প্রোগ্রামের মধ্যে ছিল, সেখানে তারা স্টিক করছে। আচ্ছা, আমি একটু এখানে আপনাকে একটু থামাই, আমি একটু ক্লিয়ার দর্শকদেরও করতে চাই। তখন কি বিএনপি যে বলেছিল পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, পরিষ্কার, তখন কি সেখানে এটি ছিল যে গ্যাপ দিয়ে আরেকবার থাকতে পারবে? গ্যাপ দিয়ে আরেকবার থাকার তো মানে বলার প্রয়োজন নাই, কেন পরপর 2 বারের বেশি একজন করতে পারবে না। এটা এখন এসে যখন এটা ব্যাখ্যায় যাচ্ছে, যুক্ত হলো না, এখন যখন প্রয়োগে যাচ্ছে, ব্যাখ্যায় যাচ্ছে, তখন তারা পরিষ্কার করছে যে না, পরপর 2 বারের বেশি পারবে, এটা তাদের ওই 31 দফার মধ্যে আছে। আমার বক্তব্য এটা হচ্ছে, আমি কিন্তু ওনার সঙ্গে একটা বিষয়ে একমত, এই যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নেতৃত্বের বিকাশের জন্য মানে সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি থাকা, এটা কিন্তু থাকা উচিত না। এটা আমাদের এই দেশেই কিন্তু একসময় ছিল, আমাদের দেশে এটা ছিল, নজির আছে যে আগে কিন্তু সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতেন না। তো এটা পাকিস্তান আমলেও ছিল। ইভেন শেখ সাহেবও কিন্তু পদত্যাগ করেছিলেন, দলীয় প্রধানের পদ থেকে তিনি পদত্যাগ করে উনি যখন ইয়ে হন। তো এটা নজির আমাদের দেশে আছে, সুতরাং ওই ব্যাপারটা কিন্তু ইয়ে করে। আর এই যে প্রধানমন্ত্রী পরপর 2 টার্ম এবং একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, এটা আমার মনে হয় যে এই পর্যায়ে এটা গ্রহণযোগ্য, এটা মেনে নেওয়া উচিত। এ কারণে যে খালি একটা দিক দেখলে তো হবে না, আমাদের রাষ্ট্রের অবস্থা, আমাদের রাষ্ট্রের অবস্থান, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় নেই। অভিজ্ঞতা কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে যদি আপনি বাদ দেন, সবসময় যদি নবিসি চলতে থাকে, তো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যে অভিজ্ঞতাকে আমরা প্রথমে গুরুত্ব দেই, স্পেস দেই, এবং তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমার মনে হয় যে 2 টার্মের বেশি কেউ জীবনে হতে পারবে না, সেই জায়গায় আমরা যেতে পারবো। কিন্তু শুরুতেই এটা প্রথমেই একটা বিরাট পরিবর্তন করে ফেলবো আমরা একেবারে, মানে এটাকে একটা মানে রাষ্ট্রকে তো আমাদের ম্যাচিউর হতে দিতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা পরপর 2 বারের পরে যদি জনগণ চায়, মানুষের অধিকারকেও কিন্তু ইলেক্ট করবার অধিকারকেও কিন্তু বেশি সীমিত করে দেওয়া ঠিক না, কারণ মানুষের কিন্তু এটা একটা রাইট তাদের। একজনকে যদি মানুষ চায়, দেখেন এই ইয়ের জন্য আমার একটা উদাহরণের কথা বলি, প্রেসিডেন্ট ক্লিনটন যখন হলেন, পরপর 2 টার্ম শেষ করলেন, তখন কিন্তু আমেরিকাতে জনগণের মধ্যে থেকে ব্যাপক দাবি উঠেছিল যে এটা 3rd টার্মে তাদের ইলেক্ট করার সুযোগ দেওয়া হোক, কিন্তু যেহেতু তাদের সিস্টেমের মধ্যে নাই, তারা দিতে পারেনি। তো এটা কিন্তু এক ধরনের কার্টেল করা হচ্ছে জনগণের যে অধিকারকে, নির্বাচিত করবার যে অধিকার, এবং এই অভিজ্ঞতাটার জন্য সুযোগ, আমার মনে হয় সুযোগ রাখলেই যে সে হতে পারবে তা তো না, জনগণ চাইতে হবে, এই সুযোগটা রাখা উচিত বলে আমি মনে করি। এখানে আপনার আরেকটি বিষয় জানতে চাইবো, মানে বিএনপির যে চাওয়াগুলো, একই ব্যক্তি দলীয় প্রধান, আবার সংসদ নেতা কিংবা প্রধানমন্ত্রী, আবার এই পরপর 2 বার থেকে গ্যাপ দিয়ে আবার করা, এনসিপি বা যারা মোটামুটি বিএনপির সমালোচক সমাজের বা সুশীল সমাজ, তারা বলছেন যে বিএনপি এটি মূলত তারেক রহমানকে কেন্দ্র করে তারা এই ভাবনাগুলো প্রকাশ করছে, তাদের চিন্তা ধারণা, তারেক রহমান সামনে বসা, তাকে ঘিরেই এই সব মানে যে চিন্তাগুলো বা প্ল্যানগুলো। আপনি কি তাই মনে করেন? ঐকমত্য কমিশনে যে বিএনপির যে সুপারিশগুলোর সঙ্গে একমত হতে পারছে না অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, এগুলো এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে একে তো যদি এগুলোর সঙ্গে একমত না হয়, এই যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান, আবার একজন
10 বছর ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে থাকবার পরে গ্যাপ দিয়ে আবার হওয়া, তারা বলছে এগুলো একে তো আবার নতুন করে একটা ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের দিকে তৈরি করার পথ তৈরি হবে বা পথ থাকবে, বেঁচে থাকবে। আবার আরেকটি পক্ষ বলছে যে তারেক রহমানকে ঘিরে এই প্ল্যানগুলো মানে বা এই স্বপ্নগুলো বিএনপি দেখছে, এই পরিকল্পনাগুলো করছে তারেক রহমানকে সামনে রেখে, বা মানে তাকে এই জায়গায় দেখতে চায় বিএনপি মূলত। মানে আপনি কি সেটি একমত পোষণ না, আমি করেন? সেটা মনে করি না, কিন্তু তার আগে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই। যে ধরুন আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর, সাংবিধানের, আইনের, নানা জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলছি। পুলিশের সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, মিডিয়ার সংস্কার করতে হবে, এরকম চলছে এবং এগুলো নিয়ে খুব বেশি কথা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে সংস্কারটা দরকার এটা কিন্তু অতটা আলোচিত না। সবচেয়ে বড় সংস্কার আমি মনে করি যে রাজনীতির সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর যে সংস্কার যদি আমরা না করি, এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত রাজনৈতিক দল, মানে পুরনো ধাঁচের রাজনৈতিক দল এবং কাঠামো নিয়ে যদি আপনি রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থার সংস্কার করেন, কিন্তু এটা পরিচালনার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের হাতে যাবে, তাই না? আমরা যে নির্বাচনের জন্য কতগুলো সিস্টেম করেছিলাম যাতে একটা সুষ্ঠু ইলেকশন হয়, রাজনীতিবিদদের হাতে কিন্তু ওই সিস্টেমগুলো থাকে নাই, আবার আগের জায়গায় চলে গেছে, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়ে গেছে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর এবং রাজনীতির কিন্তু সংস্কার না করলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এবং আইন কানুনের, সংবিধানের কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না, টেকানো যাবে না। সুতরাং এটা করতে হবে। তো এখন যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যে পুরনো কাঠামোর যে রাজনৈতিক দলগুলো, তারা তো তাদের দলের কাঠামো, স্ট্রাকচার, তাদের কেমিস্ট্রি, এটার ভিত্তিতেও তো তারা বিভিন্ন প্রস্তাব দেবে বা সিদ্ধান্ত নেবে। বিএনপির ক্ষেত্রে তো তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা হয়তো সেটা চিন্তা করেই দিচ্ছে। কিন্তু এই ব্যবস্থার সংস্কার করতে হবে। সংস্কার না করলে নেতৃত্বের সংস্কার করতে হবে, নেতৃত্বের পদ্ধতির সংস্কার করতে হবে। তারপর রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রায়নের দাবি, যেটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, পরিবারতন্ত্র রয়েছে, তারপরে সেগুলো ঠিক করতে হবে। সেগুলো ঠিক না করলে আপনার খালি রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার হবে, আইনের সংস্কার হবে, এগুলো কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। তো সুতরাং মানে এটা যে মানে বিএনপি তো তারেক রহমানকে কেন্দ্র করে, তারেক রহমানের চিন্তা করে, তার দলকে, তার নেতৃত্ব, তার কাঠামোকে চিন্তা করেই তো সে প্রস্তাবটা দেবে, সেটাই তারা দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে যেটি আমরা আরেকটি বিষয় বলছিলাম যে এটি আবার নতুন করে স্বৈরাচারের না, স্বৈরাচার বা ফ্যাসিবাদ আসার তো খালি একটা কারণ না, অসংখ্য কারণ থাকে, অজস্র কারণ থাকে, নানা কারণে ফ্যাসিবাদ আসে। এবং এটা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলি এটা কিন্তু মানুষের উপর ডিপেন্ড করে, মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। ফ্যাসিবাদটা আসে কিন্তু মানুষের মন থেকে, তার মানসিক জগৎ থেকে, তার মানসিক গড়ন থেকে কিন্তু ফ্যাসিবাদের দিকে যাত্রা করে, ফ্যাসিবাদের দিকে যায়। তো সুতরাং যত আপনি সিস্টেমই করেন, যদি মানুষকে চেঞ্জ করতে না পারেন, মানুষের যদি সংস্কার না হয়, মানুষের যদি পরিবর্তন না হয়, তার মন মগজের যদি পরিবর্তন আপনি করতে না পারেন, তাহলে কিন্তু এই সংস্কারগুলো টিকবে না এবং ফ্যাসিবাদের দিকে কিন্তু যাবে। আবার ওই আইন এড়িয়েও যাওয়া যায়। আইন তো ছিল, অনেক রকমের আইন ছিল, অনেক ধরনের বিধি ব্যবস্থা ছিল, আওয়ামী লীগের আমলে ছিল না, কিন্তু সেগুলো কি আছে? সেগুলো কিছুই নাই। আছে বিচার বিভাগের স্বাধীনতা, কি মাসদার কমিশন টমিশন, কি অনেক কিছুই ছিল, হয়েছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। মিডিয়া সম্পর্কে অনেক কথা ছিল, মিডিয়াকে স্বাধীন হয়েছে। তো সুতরাং এই যে মন মানসিকতা, ফ্যাসিবাদী যে মানসিক গড়ন, এই মানসিক গড়ন থেকে রাজনীতিকে, রাজনীতিবিদদেরকে মুক্ত করতে হবে। জি, শিশু একটু আমরা শুনছিলেন যে মারুফ ভাই বলছিলেন যে কিছু জায়গায় একদম রিজিড থাকা দরকার নেই, যে একবার গ্যাপ দিয়ে যে আবার প্রধানমন্ত্রী হবার কথা বিষয়ে উনি বলছিলেন যে এটি অন্যান্য দলগুলো মেনে নিতেও পারে, একটু ম্যাচিউরড হোক রাষ্ট্র, সেটি তিনি তার মতামতটা দিয়েছেন। আমি একটি বিষয় ছোট্ট করে জেনে আমরা অন্য প্রসঙ্গে যাব, সেটি হলো যে একই ব্যক্তি যদি দলীয় প্রধান এবং রাষ্ট্রের প্রধান হয়, মানে এখানে সংকটটি কি? বিএনপি যাচ্ছে যে একই ব্যক্তি হোক, আপনারা যাচ্ছেন না হোক। দেখুন, যে স্ট্রাকচারাল পরিবর্তনের কথা বলা হচ্ছে, কাঠামোগত পরিবর্তন, কিন্তু এটা গঠনগত পরিবর্তন। কিসের গঠন? পার্লামেন্টের গঠন, গভর্নমেন্টের গঠন, বিচার বিভাগের গঠন, রাজনৈতিক সিস্টেমের গঠন, অ্যান্টি কারাপশন কমিশনের গঠন। তাহলে এই যা বলা হচ্ছে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ। এখন কিন্তু কোনো বাধা নেই। এখন একজন ব্যক্তি তিনটা জায়গায় থাকতে পারেন। তিনি পার্লামেন্টে হাউস অফ দ্য লিডার, একই সাথে তিনি এক্সিকিউটিভ গভর্নমেন্টের হেড এজ এ প্রাইম মিনিস্টার, একই সাথে তিনি পার্টির হেড এজ এ পার্টির চেয়ারপারসন অথবা সভানেত্রী, যাই বলি না কেন। তাহলে একজন মানুষকেই তিনটা জায়গায় তিন ধরনের রোল প্লে করতে হচ্ছে। তিনি যখন গভর্নমেন্টে থাকেন তখন তিনি গভর্নমেন্ট পরিচালনা করেন,
একই ব্যক্তি আবার সন্ধ্যাবেলা এসে পার্টির অফিসে যখন বসেন তিনি পার্টির হেডের ভূমিকা পালন করেন। এই ব্যক্তি যখন পার্লামেন্টের ভিতরে ঢোকেন তিনি হাউস অফ দ্য লিডারের ভূমিকা পালন করেন। ফার্স্ট কোয়েশ্চেন হলো, ইজ ইট পসিবল হিউম্যানলি ফর ওয়ান পার্সন টু পারফর্ম 3 ভেরি ইম্পর্টেন্ট পোস্ট এট দ্য সেম টাইম? আনসার ইজ নো। সেকেন্ড ওয়ান ইজ, এটা ওই ব্যক্তির জন্যই কল্যাণকর যে ব্যক্তি এই পোস্টগুলো হোল্ড করবেন। তার রাষ্ট্রীয় ফাংশনটা যেমন প্রপারলি পালন করা প্রয়োজন, একই সাথে একজন মানুষকে ডিকটেটর হয়ে যাওয়ার পথ থেকে রক্ষা করার জন্য কিংবা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পথ থেকে একটা গাইডিং প্রিন্সিপাল দেওয়ার জন্যই এই ব্যক্তিকে সেভ করার জন্য, নিজেকে সেভ করার জন্য কারো যাওয়াই উচিত না। আমি মনে করি সেভ মাইসেলফ। কেন আমি পার্টির প্রধান হতে যাব, আবার এট দ্য সেম টাইম সরকারের প্রধান হতে যাব? আমার পার্টি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, আমাকে তো পার্টির অনেক কাজ, ডে টু নাইট পার্টির কাজেরই তো শেষ নেই, তাহলে সরকার চালাবো কখন? আর আমি যদি সুপারম্যান না হয়ে থাকি, হাউ ক্যান আই রান এট দ্য সেম টাইম পার্টি অ্যান্ড দি পার্লামেন্ট অ্যান্ড দি গভর্নমেন্ট? ইটস নট হিউম্যানলি পসিবল, ফার্স্ট আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হলো, আমরা যদি কোনো ব্যক্তিকে সেভ করতে চাই, আমরা যদি কোনো ব্যক্তির কাছ থেকে হায়েস্ট আউটপুট পেতে চাই, তাহলে একজন ব্যক্তিকে এতগুলো চ্যালেঞ্জ একসাথে ফেলানোর কোনো প্রয়োজন নাই। তাকে আমরা স্পেশালাইজড ওয়েতেই রাখি এবং এতেই তিনি সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবেন টু দি নেশন। আর থার্ড হলো, এইভাবে যদি ক্ষমতার এককেন্দ্রীকরণ হয়, তাহলে এর মাধ্যমে ফেসিজম ক্রিয়েট হওয়ার স্ট্রাকচারাল ডিজাইনটা ওপেন হয়। আর এখান থেকে যদি সরে রেখে ডিফারেন্ট ব্যক্তিকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যায়, তাহলে স্ট্রাকচারের মধ্যে ফেসিস্ট হয়ে যাওয়ার অপরচুনিটি কমে যায়। এর অর্থ এটা না যে মারুফ ভাই যে কথা বললেন, সাইকিতেও তো ফেসিজম আছে, সাইকোলজিতে তো আছে। যদিও ডিফারেন্ট পদ হোল্ড করবে, সাইকোলজিক্যালি যেমন মুক্ত হতে হবে, স্ট্রাকচারালিও মুক্ত হতে হবে। ফলে এখন যে আলোচনা হচ্ছে, এটা কাঠামোগতভাবে যেন ফেসিজম আর জায়গা করতে না পারে, এই জন্য ডিফারেন্ট পদে গুরুত্বের বিবেচনায় ডিফারেন্ট ব্যক্তি থাকলে চেকস অ্যান্ড ব্যালেন্স হয়। না, আরেকটা ব্যাপার আছে, আমি একটুখানি বলে নেই এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে গণতন্ত্র যদিও দলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্র দলীয় ব্যবস্থা, কিন্তু দলীয় ব্যবস্থা হলেও যদি দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হয়, এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার বিরাট আশঙ্কা থেকে যায়। তো সুতরাং এখানে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি কিন্তু সকলের প্রধানমন্ত্রী হবেন, এটা বলা হয়, থিওরিটিক্যালি এটাই বলা হয়, যিনি সকলের। কিন্তু তিনি যদি দলের প্রধানও থেকে যান, তাহলে কিন্তু তার পক্ষে সকলের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। এই জন্য প্রধানমন্ত্রী যখন একজন নির্বাচিত হবেন, তিনি যাতে সকলের প্রধানমন্ত্রী হতে পারেন এবং তিনি যেন একটা বিশেষ দলের স্বার্থ, একটা বিশেষ দলের ইন্টারেস্ট যাতে তিনি সার্ভ করার চেষ্টা না করেন, তার জন্য কিন্তু এটা আলাদা পৃথক করা দরকার। সরকার প্রধান একজন হবেন এবং দলীয় প্রধান একজন, এবং এটা কিন্তু গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এটা সুবিধা দেবে। কেননা প্রধানমন্ত্রীকে কিন্তু তার দলের কাছেও কিন্তু জবাবদিহি করতে হবে, তিনি যদি দলীয় প্রধান না থাকেন। তো সুতরাং এই বিষয়টা আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে এটা খুবই দরকার। মানে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে গত 5 দিন ধরে রাজধানীর একদম মূল কেন্দ্র গুলিস্তান নগর ভবনের সামনে অবরোধ করে রেখেছে সকাল সন্ধ্যা ইশরাক হোসেনের সমর্থকরা। তাকে বসানোর জন্য মেয়র পদে তিনি একটি আদালতের রায় পেয়েছেন, সেটিকে কেন্দ্র করে এটি চলছে। আমার প্রশ্ন হলো, আপনি কি মনে করেন, আমরা জানি যে এই মেয়র পদের যে মেয়াদ, সে মেয়াদটিও শেষ হয়েছে, হয়তো আইনগত নিশ্চয়ই পন্থা আছে বসবার জন্য, সে কারণে তিনি আইন থেকে বা আদালত থেকে রায় পেয়েছেন। এটি আসলে আপনি কিভাবে দেখেন, এই যে পরিবেশটি তৈরি হয়েছে? এটা আমার কাছে একটু দুর্বোধ্য মনে হয়, মানে আমার কাছে না, অনেকের কাছেই এটা দুর্বোধ্য এখন যেটা চলছে। কেননা এই যে 5ই আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে নির্বাচন কমিশন, গভর্নমেন্টের ইয়ের মধ্যে বিচার বিভাগ সব মিলে কিন্তু কতগুলো গুবলেট পাকিয়ে ফেলেছে। কেন হাসিনার আমলে ওই ফেসিবাদী রেজিমের সময় কিন্তু কোথাও কোনো স্তরে কোনো লেভেলে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় নাই। তো সুতরাং আমরা সকলেই বলেছি যে এটা কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি। সুতরাং এটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই নির্বাচনগুলো বাতিল করে দেওয়া, এটা বাতিল করে দেওয়া এবং তারপরে ফ্রেশ ইলেকশনের ব্যবস্থা করা। এটা কখন করা হবে, জাতীয় নির্বাচনের আগে না পরে, সেটা আলাদা বিতর্ক, এটা সবাই মিলে আলোচনা করে ঠিক করা উচিত। সেটা না করে কোথাও কাউকে দেওয়া হয়েছে, কোথাও কাউকে দেওয়া হচ্ছে না, এই যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, নির্বাচন কমিশন বলে দিয়েছে যা দিয়ে দাও, এই যে এখানে প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ তারা বলে দিচ্ছে, তাহলে এখানে তো
বিরোধটা কার মধ্যে? নির্বাচন কমিশন ভার্সাস গভর্নমেন্ট। গভর্নমেন্ট একটা পজিশন নিচ্ছে, নির্বাচন কমিশন একটা আলাদা পজিশন নিচ্ছে। এখানে ইশরাকের কথা বললেন, ইশরাক একটা ব্যাখ্যা দিয়েছে, আমি দেখলাম আজকে। সে বলছে যে আমি মেয়র টেয়র হতে চাই না, আমি একটা জিনিস প্রমাণ করতে চাই যে এখন যারা সরকার প্রশাসন পরিচালনা করছে তারা যে নিরপেক্ষ না, তাদের আন্ডারে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ তারা যে পক্ষপাত দুষ্ট, তারা যে মানে আদালতের রায় মানে না, নির্বাচন কমিশনের ডিসিশন মানে না, এটা তারা এটা প্রমাণ করার জন্যই আমি ডেমনস্ট্রেশন করেছি। এখন ডেমনস্ট্রেশন এইভাবে মানুষের কষ্ট হচ্ছে, মানুষের হচ্ছে, মানুষ সিটি কর্পোরেশনে গিয়ে কাজ করতে পারছে না, সার্ভিস পাচ্ছে না, এগুলো তো অসুবিধা আছে। কিন্তু এটা তো চালু হয়ে গেছে বাংলাদেশে। যমুনা ঘেরাও করো, ওখানে ঘেরাও করো, ওখানে ঘেরাও করে গভর্নমেন্ট প্রশাসন, তারপরে হচ্ছে পুলিশ ব্যবস্থা, তারা তো এটা দমন করতে পারছে না। এইভাবে তো রাষ্ট্র চলতে পারে। ঢাকা শহরে এটা একটা জিম্মি হয়ে গেছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে, তারা জনগণকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করবার জন্য চেষ্টা করে। ছাত্ররা করছে, ওই কয়েকদিন আগে কোন কলেজের ছাত্ররা তারা করেছে, এটার জন্য দায়ী হচ্ছে আসলে সরকার। সরকারকে কিন্তু এরকম এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ভূমিকা এখান থেকে সরে আসতে হবে। এবং কাউকে আপনার ডেমনস্ট্রেশন করতে দেবেন, কাউকে করতে দেবেন না, কাউকে এখানে করতে দেবেন, কাউকে সেখানে করতে দেবেন না। এটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা, এটা করা দরকার, সকলের প্রতি সমান আচরণ। একটু ছোট করে আমরা এই বিষয়ে জানতে চাইবো যে আইনগতভাবে এখন ইশরাক হোসেন বসতে পারতেছে না কেন, মানে কোথায় সংকটটি? এটি না, দেখেন যে একটা ট্রাইব্যুনালের রায় হয়েছে, ইলেকশন ট্রাইব্যুনালের রায়, এটার বিরুদ্ধে আপিল হয়নি, গেজেটও প্রকাশ হয়ে গেছে, তাহলে আইনের ফর্মালিটি তো কমপ্লিট হয়ে গেছে। গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পরবর্তী পদক্ষেপ হলো শপথ গ্রহণ। শপথের যেদিন তিনি গ্রহণ করবেন সেই দিন থেকে তিনি দায়িত্বভার পাবেন। তাহলে প্রক্রিয়াগত দিক থেকে ইশরাক হোসেনের সামনে একটা প্রক্রিয়া বাকি আছে, জাস্ট টু টেক ওথ এজ দ্য মেয়র অফ দিস ঢাকা সিটি কর্পোরেশন সাউথ। তো তা যদি হয়ে থাকে তাহলে আইনগত দিক থেকে এই প্রক্রিয়াগুলো তো শেষ হয়ে গেছে, আছে শুধু ওত নেওয়ার বাকি। এখানে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে তাকে ওত নিতে দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এগ্রি করা হচ্ছে কি হচ্ছে না। এগেইন আমি এই জায়গায় মারুফ কামাল ওনার সঙ্গে একমত, ডিসক্রিমিনেটরি পলিসি হলে তো হবে না। এই ইলেকশনগুলোকে আমরা একসময় অ্যাডমিট করি নাই, এই ইলেকশনগুলোকে আমরা হিউজ ক্রিটিসিজম করেছি। এখন সেই ইলেকশন প্রক্রিয়ার যে রেজাল্ট, সেটা কি হলে আমাদের পক্ষে আসতো আমরা সেই আর্গুমেন্ট করছি। আমি মনে করি দিস ইজ নট কারেক্ট ভিউ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যা করেছি আমার বিবেচনায় এটাও কারেক্ট না। ফলে এখানে একটা কমন প্রিন্সিপাল বিল্ড আপ করা উচিত ছিল যে এই সমস্ত ইলেকশনের ক্ষেত্রে দেখেন ইলেকশন কমিশন কিন্তু আপিলও করছে না। আপিল যদি না করে থাকেন, চট্টগ্রামে আপনি যদি একজনকে শপথ দিয়ে থাকেন, ঢাকায় নয় কেন? খুবই লেজিটিমেট কোয়েশ্চেন। দুইজন চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, তা যদি করে থাকেন তা কেন করছেন না? আবার সেই ইলেকশন প্রক্রিয়াকে আমরা ডিফাই করছি, আমরা সেই ইলেকশন প্রক্রিয়াকে সকলে মিলে অ্যাটাক করছি। দ্যাট ইলেকশন ওয়াজ এ শ্যাম ইলেকশন, দ্যাট ইলেকশন ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, পিপল ভোট দিতে পারে নাই। আবার সেই ইলেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি এখন রিকগনিশন চাচ্ছি। ফলে এখানে একটা ডিকটমি আছে, নিজস্ব বিপরীত একটা অবস্থান আছে, নিজের সাথে নিজের বিপরীত অবস্থান তৈরি হয়েছে। ফলে আমি মনে করব বিশেষ করে ইশরাক হোসেন ব্যক্তিত্বকে আমি যেভাবে চিনি, তার এই বাংলাদেশে ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের পপুলারিটি আছে, আমি ইশরাক সাহেবকে একটা পরামর্শ দিব, ছোট্ট পরামর্শ, ওনার এই পার্সোনালিটিটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে ওনার খেয়াল রাখা উচিত। বিকজ মেনি ইয়াং পিপল অ্যাডমায়ার হিম অ্যাজ দেয়ার লিডার। ফলে লিডারশিপ শুড বি মাচ মোর স্ট্রঙ্গার। জি, মারুফ একটু জানতে চাই যে আমরা যে ঐক্যের মধ্যে ছিলাম, সেই ঐক্য থেকে আমরা 5 আগস্টের পরে কেন সরে এলাম? এখন এটি আরও অনৈক্য বেড়েছে। ইশরাকের মেয়রের চেয়ারে বসা নিয়ে, এটি নিয়ে মানে অনৈক্যের একটি চূড়ান্ত পর্যায়ে আমরা দেখছি আজকে, বিশেষ করে সন্ধ্যার পরে। আপনি একটু উদাহরণ দিচ্ছিলেন ফেসবুকের স্ট্যাটাস, এটি নিয়ে একদিকে ইশরাক সহ যারা বিএনপির রাজনীতি করেন তারা স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। আজকে আবার নিশ্চয়ই আমরা দেখলাম নগর ভবনের সামনে যিনি উপদেষ্টা রয়েছেন স্থানীয় সরকার কিংবা ক্রীড়া, আসিফ মাহমুদ, তার একটি ছবিতে জুতার মালা পরানো হলো। সেই ছবিটি আবার আসিফ মাহমুদ নিজে শেয়ার করে সেখানে তিনি বেশ কিছু পয়েন্ট লিখেছেন যে কেন দেয়া যাচ্ছে না। সেখানে তিনি এক জায়গায় এভাবে লিখেছেন যে নির্বাচন কমিশনের যে একটি রায় দিয়েছে তিনি সেটি ঠিকমতো বলছেন যে এই রায়ের মধ্যে একটি সংকট রয়েছে। তিনি সেখানে এমন লিখেছেন যে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ, এর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের চিঠিতে।
যা স্পষ্টতই বিতর্কিত রায়, এটি আসিফ মাহমুদ বলেছেন। আবার এই কথা ধরে ধরে এক পর্যায়ে গিয়ে ইশরাক হোসেন তিনি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লাস্টে এমন একটি কথা বলেছেন যে হয় দাবি আদায় করবে, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে জনগণের ভোটের অধিকারের সাথে এক চুলও ছাড় হবে না। মানে বুঝতেই পারছেন যে ইশরাক হোসেন তিনি ছাড় দেওয়ার পক্ষে একদমই না, চেয়ারে বসতেই চান। আবার এদিকে সার্জিস আলম, হাসনাত, আসিফ তারাও একের পর এক এটির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। মানে কোন দিকে যাচ্ছে বিষয়টি নিয়ে? না, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি, এটা আমি বেদনা হতো। কারণটা হচ্ছে এই যে কি বলে সজীব ভুঁইয়া উপদেষ্টা, খুব একটা ম্যাচিউর উপদেষ্টা এটা আমার মনে হয় না, হওয়ার কথাও না। এবং তাকে তার ব্যাপারে অনেক অভিযোগ আছে, সন্দেহ আছে, আমারও আছে। তারপরে তার এই যে এপিএস নিয়ে, তার বাবাকে নিয়ে অনেক আছে, আপত্তি আছে, অনেক কিছু আলোচিত আর কি। কিন্তু একটা জিনিস সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কিন্তু এরা হিরো। এই ফ্যাসিবাদ আজকে যে ব্যবস্থা, আজকে যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু এদের একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে, ত্যাগ আছে, আছে। আপনি আজকে যদি এদেরকে গলায় জুতার মালা পরিয়ে দেন এফিসিতে, বা তাদেরকে এইভাবে অসম্মান করাটা, দাবি দেওয়া তো থাকবেই, দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়ার জন্য ডেমনস্ট্রেশন থাকবে, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, এটা করা ঠিক হয়নি। এবং এটা কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে, পরিবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং এটা হয়তো কর্মীরা আবেগের বশবর্তী হয়ে করেছে, এটা করাটা ঠিক হয়নি। আমি বিএনপির নেতৃবৃন্দের কাছে, সিটি লিডার বলেন, সেন্ট্রাল লিডার, তাদের কাছে অনুরোধ করব, তাদের বিবেকের কাছে অনুরোধ জানাবো, এই ধরনের মানে এই ধরনের খুবই অপকাণ্ড, এটা এখান থেকে বিরত থাকা উচিত। দাবি করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, সব করেন, কিন্তু আপনি তাদেরকে এইভাবে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এটা হতে পারে। একটি ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে কিন্তু রয়েছে, সেটি বিএনপি, শুধু বিএনপি নয়, সাধারণ মানুষ, যুব সমাজ, গ্রামে গঞ্জে, এটি আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। এই ঘটনায় সেই ইশরাকের জনপ্রিয়তা কি আরো বাড়ছে নাকি কমতির দিকে মনে হয় আপনার? সেটা তো কোনো মানে জনমত জরিপ যাচাই করা হয়, কোনো ব্যারোমিটারও নাই আমাদের হাতে, কোনো ব্যারোমিটার নাই। কারণ বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ব্যাপার আছে। সে ব্যাপার হচ্ছে এই যে অনেক নেগেটিভ জিনিসকে কিন্তু পজিটিভে টার্ন করানো যায়, যেমন মানে মানুষ কি করে, আওয়ামী লীগের আমলে আমরা মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে হাসিনা যখন আন্দোলন করতেন, নানা ধরনের অরাজকতা, নৈরাজ্য, মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ হতো। কিন্তু তারপরে একটা পর্যায়ে যখন এটার মাত্রা বেড়ে যেত, তখন কিন্তু বিএনপির উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে যে তোমরা পারো না, ছাড়ো না কেন, তোমরা হয় এদেরকে দমন করো, আমাদের সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে দাও, আর না হলে আন্দোলন থামাও, আর না হলে তোমরা ছেড়ে চলে যাও। তো এটা বাংলাদেশের প্রবণতা হচ্ছে, এরকম আছে। তো সুতরাং অনেক নেগেটিভিটিকেও অনেক সময় কিন্তু টার্ন করে পজিটিভিটির দিকে। সুতরাং এটা বলা মুশকিল যে এটা যে তার কমছে বা বাড়ছে নির্দিষ্ট করে বলা মুশকিল। এই বিষয়ে তো আপনি শুনছিলেন যে কি হচ্ছে বিএনপি এবং এই যে যারা জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের যারা সামনে সারিতে ছিল, এর একদম মুখোমুখি অবস্থানে এই ঢাকা দক্ষিণ মেয়র ইস্যুতে। একই সঙ্গে আপনি জানেন যে আবার অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা কুয়েট বা অন্যান্য জায়গায় নানান বিষয় নিয়ে, বা এই যে সাম্য হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখেছি যে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা যে নতুন ছাত্র সংসদ হয়েছে, এই এনসিপির ছাত্র সংগঠন, তারাও মুখোমুখি, একদম একে অপরের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে। আপনি নিজে সব জানেন, মাহফুজ আলমকে ঘিরে একটি সংকট চলছে ঐক্যের মধ্যে। সব মিলে ঐক্যটি একদমই দেখা যাচ্ছে না, এটি একটি অশনি সংকেত কিনা? নিশ্চিত যারা এই জুলাই অভ্যুত্থানের মেজর স্টেক হোল্ডার্স ছিল, যাদের নেতৃত্বে এটা হয়েছে এবং যারা এখানে পার্টিসিপেট করেছে, তাদের মধ্যে যদি মানসিক কিংবা দৃশ্যত কোনো ফাটল ধরে, ডেফিনেটলি ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে ছোট ছোট কাণ্ডগুলো হচ্ছে, এই কাণ্ডগুলো থেকে এটা আস্তে আস্তে বড় কাণ্ডে রূপান্তরিত হতে পারে। ফলে আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে পক্ষই জড়িত থাকবেন, তাদেরকে আরও অনেক বেশি স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি হওয়া উচিত। যেমন উপদেষ্টা মাহফুজ আলম যে ধরনের স্ট্যাটাস দিয়ে বিতর্কের সামনে পড়েছেন, তার এটা করা উচিত নয় বলে আমি মনে করি। আবার যারা রিয়েকশন করতে গিয়ে তাকে বোতল পর্যন্ত মেরেছেন, এটাও আমি মনে করি সঠিক হয়নি। আবার অ্যাট দ্য সেম টাইম এই ঢাকা সিটি কর্পোরেশনের এই আন্দোলন নিয়ে জনাব ইশরাক হোসেনকে কেন্দ্র করে যা হচ্ছে, এটা মোটেও ভালো কিছু হচ্ছে না। এই যে পরস্পর দোষারোপের রাজনীতি, এগুলো দেখেই তো মানুষ বিরক্ত হয়েছিল, এগুলো দেখেই কিন্তু মানুষ
এই আমি সবচেয়ে বেশি জুরিসপ্রুডেন্সিয়াল জায়গাটা যেখানে একটা প্রতিষ্ঠান আছে, একটা সিস্টেম আছে, এটাকে মেনে নেয়ার মতো যখন একটা সাইকোলজি ক্রিয়েট না হয়, সেটা তো আমরা দেখেছি বিগত 15 বছর। পক্ষে না আসলে আমরা মানতাম না। আচ্ছা, এখানে একটি ছোট্ট কথা আমি বলি যে আজকে সালাউদ্দিন আহমেদ একটি প্রোগ্রামে বলেছেন সিলেটে যে পারলে আজকে রাতের মধ্যে ইশরাককে শপথ দেন, নতুবা কিন্তু এটি সামাল দিতে পারবেন না, আর বড় আন্দোলনের দিকে যাবে, অন্য কোনো বিষয়। মানে এটিও একটি মানে অশনি সংকেত কিনা এই কথাটিও? না, এটি মনে হচ্ছে যে জনাব ইশরাক হোসেন যে অবস্থান নিয়েছেন, এটি শুধু জনাব ইশরাক হোসেন নেননি। কথামালায় যেটা বোঝা যায় যে এটার সঙ্গে অবশ্যই পার্টিগত একটি পজিশন আছে। ফলে আমি মনে করি এখানে যে স্যাক্রিফাইস করবে সেই মহৎ হবে, যে স্যাক্রিফাইস করতে পারবে না তিনি কিন্তু মহত্বের দাবিদার হতে পারবেন না। আমি মনে করি বিএনপি সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি হওয়ার কারণে তাদের রেসপন্সিবিলিটি অন্য যে কোনো ব্যক্তি বা দলের চাইতে বেশি। এই জায়গায় তারা যদি রেসপন্সিবল ভূমিকা পালন করে, তারা যদি ক্রিয়েটিভ ভূমিকা পালন করে এবং তারা নিজে এক ওন করে ভূমিকা পালন করে, কনফ্লিক্টের জায়গা থেকে বের হয়ে এসে আমাদের হিসেবে যদি ভূমিকা পালন করে, সকলকে ইনক্লুড করে যদি ভূমিকা পালন করে, তাহলে বিএনপি উইল বি রেসপেক্টেড। বিএনপি এই স্যাক্রিফাইসটুকু, এই যে নিজের মতটাকে স্যাক্রিফাইস করতে পারার যে সাহস, এই সাহসের জায়গাটাকে মানুষ ওয়েলকাম করবে। আর যদি সেখানে আমরা ভাগাভাগিতে লিপ্ত হয়ে যাই, ধমকের সুরে ধমকের জায়গায় চলে যাই, তাহলে আমার মনে হয় আজকালকার এই জেনারেশন থ্রেট, ধমক মনে হয় এগুলো পছন্দ করে না। দে লাইক ফ্রেন্ডশিপ, দে ডো নট লাইক বসশিপ। জি, শিশির ভাই এবং মারুফ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, আমি একমত হয়ে বলতে চাই শিশির ভাইয়ের সঙ্গে যে বিএনপির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তারাও ঠিক একইভাবে অন্যের প্রতি রেসপেক্টফুলি কথা বলে একটি সমাধানের দিকে যাবে, তাহলেই দেশের 16 কোটি মানুষ শান্তির পথে এগোবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।